প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি এর অনুশীলনীর সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। সৃজনশীল প্রশ্ন 1। ফারাবি স্যার বিজ্ঞান ক্লাসের কোষ বিভাজন সম্পর্কে আলোচনা করছিলেন। তিনি বললেন, কোষ বিভাজনের একটি বিশেষ ধাপে নিউক্লিয়াসের অবস্থিত সুতার মতো অংশের সেন্ট্রোমিয়ার দুই ভাগে ভাগ হয়ে যায়, ফলে বিভাজিত কোষের সংখ্যা অপরিবর্তিত থাকে। প্রশ্ন ক। কোন ধরনের কোষ বিভাজনে জনন কোষ উৎপন্ন হয়? খ। অ্যামাইটোসিস বলতে কি বোঝো, ব্যাখ্যা করো। গ। ফারাবি স্যারের বর্ণিত বিশেষ ধাপটির সচিত্র বর্ণনা দাও। এবং ঘ। ফারাবি স্যারের বর্ণিত সুতারমংস অংশটির ভূমিকা বিশ্লেষণ করো। তো চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, কোন ধরনের কোষ বিভাজনে জনন কোষ উৎপন্ন হয়? এর সমাধান হবে, মিওসিস কোষ বিভাজনে জনন কোষ উৎপন্ন হয়। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি দুবার এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয়, একটি মাতৃকোষেতে 4টি অপত্য কোষ সৃষ্টি হয় এবং অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়, তাকে মিওসিস বলে। 2 নম্বর প্রশ্ন ছিল, অ্যামাইটোসিস বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। এর উত্তর হবে, এককোষী আদিকোষী জীবগুলো যে প্রক্রিয়ায় সরাসরি বিভাজনের মাধ্যমে বংশবৃদ্ধি করে তা অ্যামাইটোসিস বা বাইনারি ফিশন নামে পরিচিত। অন্যভাবে বলা যায়, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস বলে। অ্যামাইটোসিস এক ধরনের কোষ বিভাজন যা প্রধানত নিম্নশ্রেণীর জীবে, এককোষী প্রাণী, ব্যাকটেরিয়া, কিছু ইস্ট, অ্যামিবা ইত্যাদিতে পরিদৃষ্ট হয়। অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ কোষ বিভাজনও বলা হয়। এরপর পরবর্তী প্রশ্ন ছিল, ফারাবি স্যারের বর্ণিত বিশেষ ধাপটির সচিত্র বর্ণনা দাও। এর সমাধান হবে, ফারাবি স্যারের বর্ণিত কোষ বিভাজনের ধাপটি অ্যানাফেজ। অ্যানাফেজ ধাপটির সচিত্র বর্ণনা নিম্নে উপস্থাপন করা হলো। এখানে অ্যানাফেজ ধাপের চিত্র দেওয়া আছে। এরপর বর্ণনায় প্রথম 1, প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুই ভাগে ভাগ হয়ে যায়, ফলে প্রত্যেক ক্রোমাটিড একটি করে সেন্ট্রোমিয়ার পায়। 2, ক্রোমাটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ অবস্থায় প্রতিটি ক্রোমাটিডকে অপত্য ক্রোমোজোম বলে। এবং 3, এরপর ক্রোমোজোমের সাথে যুক্ত তন্তুগুলো সংকোচনের ফলে অপত্য ক্রোমোজোমের অর্ধেক উত্তর মেরুর দিকে এবং অর্ধেক দক্ষিণ মেরুর দিকে অগ্রসর হতে থাকে। এ সময় ক্রোমোজোমগুলো ইংরেজি বর্ণমালার ভি, এল, জে অথবা আই এর আকৃতি বিশিষ্ট হয়। অপত্য ক্রোমোজোমগুলো কোষের মেরু প্রান্তে অবস্থান করে এবং এদের দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকে। এরপর ঘ নম্বর প্রশ্ন ছিল, ফারাবি স্যারের বর্ণিত সুতার মতো অংশটির ভূমিকা বিশ্লেষণ করো। এর উত্তর হবে, ফারাবি স্যারের বর্ণিত বিশেষত বিভাজিত কোষের মতো সুতার অংশগুলো ক্রোমোজোম। ক্রোমোজোমের ভূমিকা নিম্নে উপস্থাপন করা হলো। বংশগতিবিদ্যার জনক গ্রেগর জোহান মেন্ডেল বলেন যে, প্রতিটি বৈশিষ্ট্যের জন্য বিশেষ কণা বা পার্টিকেল রয়েছে যা পিতামাতা হতে সন্তানে স্থানান্তরিত হয়। মাতাপিতায় প্রতিটি বৈশিষ্ট্যের দুটি করে কণা থাকে। পিতা মাতা হতে সৃষ্ট গ্যামেট কণা থাকে যা দুটি করে গ্যামেটের মিলনের ফলে পুনরায় দুটিতে পরিণত হয়।
পরে নিউক্লিয়াসের ক্রোমোজোম আবিষ্কার হয় এবং এরপর আবিষ্কার হয় মাইটোসিস কোষ বিভাজন। এতে দেখা যায় নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস ইত্যাদি বস্তুর বিলুপ্তি ঘটলেও ক্রোমোজোমের কোনো বিলুপ্তি ঘটে না, বরং বিভাজনের আগে এবং পরে এদের সংখ্যা সমান থাকে। এ থেকে ধারণা করা হলো কণাগুলো সম্ভবত ক্রোমোজোমের মাধ্যমে পিতামাতা থেকে সন্তানে সঞ্চারিত হয়। এরপরে আবিষ্কৃত হলো জনন কোষে মিওসিস কোষ বিভাজন। এতে দেখা গেল ডিপ্লয়েড জীবে দুটি সমসংস্থ ক্রোমোজোমের যে কোনো একটিতে গ্যামেটের স্থান পায় এবং দুটি গ্যামেটের মিলনের ফলে জাইগোট পুনরায় সমসংস্থ ক্রোমোজোমের সমাবেশ ঘটে। সুতরাং বলা যায় ক্রোমোজোমের কাজ হলো পিতামাতা থেকে বিশেষ কণা বা জিন সন্তান সন্ততিতে বহন করে নিয়ে যাওয়া। অর্থাৎ ক্রোমোজোম হলো বংশগতি ভৌত ভিত্তি। এই ছিল সৃজনশীল একের 4টি প্রশ্নের সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। এরপর 2 নাম্বার প্রশ্ন। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্ন 2 এর সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।